আমি যা বলবো তাই হবে, ডিসিশন মেকিংয়ে এমপ্লয়ীদেরকে আমরা ইনক্লুড করব না, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা একটা বিশাল একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। মালিক পক্ষ বলে দিল এতটাকে অ্যাচিভ করতেই হবে। আনরিয়েলিস্টিক টার্গেট হলো হয় কি, সেলস ফোর্স এটাকে না ওন করে না। ব্র্যান্ড বিল্ডিং এক্সারসাইজটাকে অনেক সময় অনেকে এটাকে এক্সপেন্স হিসাবে চিন্তা করে, বাট এটা কিন্তু লং টার্ম একটা কোম্পানির ইকুইটি তৈরি হয়। রিয়েল এস্টেট কোম্পানির জানা অজানা পর্দার পেছনের গল্প নিয়ে রিয়েল ফেস অফ রিয়েল এস্টেট এর আজকের পর্বে অতিথি জনাব রেজাউল হক, চিফ বিজনেস অফিসার উইকন প্রপার্টিজ লিমিটেড। রিয়েল এস্টেট কোম্পানির লিগেসি ওনার মাইন্ডসেট। ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে মালিক পক্ষ এবং এমপ্লয়ি পক্ষ, এই কথাটা মানে যেটা বোঝাচ্ছে, তার মানে লিগেসি মাইন্ডসেট হচ্ছে মালিক পক্ষ যা বলবে তাই হবে কিনা, আর এই পাশে আদার্স যে স্টেক হোল্ডার আছে এমপ্লয়ি, তাদের অবস্থানটা কি হবে। তো আমাদের এখানে যেটা হয়, এই লিগেসি ওনার মাইন্ডশিপের যে ব্যত্যয়টা ঘটে, এটা ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন ম্যানেজমেন্ট ট্রানজিশনে খুব বেশি ব্যত্যয়টা দেখা যায়। তো সেকেন্ড জেনারেশন ম্যানেজমেন্ট যখন তারা দেখা যাচ্ছে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, ওই কালচারে বড় হচ্ছে, তারপর দেশে এসে যখন দায়িত্ব নিচ্ছে, তখন দেখা যাচ্ছে এক্সিস্টিং এমপ্লয়ির মাইন্ডসেটের সাথে ওনাদের মাইন্ডসেটের বেশ কিছু ব্যত্যয় ঘটছে। এটার বিপরীতও আছে, ভালো দিকটাও আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে লিগেসি মাইন্ডসেট নিয়ে যদি কেউ আমি যা বলবো তাই হবে, ডিসিশন মেকিংয়ে এমপ্লয়ীদেরকে আমরা ইনক্লুড করব না, যেটাকে এখন আমরা যেটা ইনক্লুসিভ লিডারশিপ নিয়ে আমরা অনেক আলোচনা করছি, সেই ইনক্লুসিভ লিডারশিপের এসেন্সটাকে আমরা নিব না, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা একটা বিশাল একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। সো এই জায়গাটাকে খুব ওয়াইজলি ইমপ্লিমেন্ট করতে হবে, এটাকে কনসিডার করতে হবে। সেলস, মার্কেটিং আর স্ট্র্যাটেজির উপর লিগেসি ওনার মাইন্ডসেটের প্রভাব। যদি লিগেসি মাইন্ডসেট নিয়ে কেউ কাজ করে ম্যানেজমেন্ট লেভেলে, তারপর এটা যদি অপারেশনাল লেভেলে যখন এক্সিকিউট করা হয়, যারা টপ লিডারশিপে থাকে তাদের একটা বিশাল সমস্যা হয়। সমস্যাটা যেটা হচ্ছে, যেমন মালিক পক্ষ বলে দিল এতটাকে অ্যাচিভ করতেই হবে, এটা হচ্ছে কি একটা হয়তো আনরিয়েলিস্টিক একটা টার্গেট। আনরিয়েলিস্টিক টার্গেট হলো হয় কি, সেলস ফোর্স এটাকে না ওন করে না। যখন সেটা ওন করে না, তখন যেটা হয়, এই আনরিয়েলিস্টিক টার্গেটটাকে ম্যানেজমেন্টের এই কলটাকে নিতে গেলে তখন লিডারশিপ যে একটা ব্রিজিং করে, যে তার ডাউনলাইনের টিমের সাথে এবং ম্যানেজমেন্টের এক্সপেকটেশনের সাথে এখানে একটা বিশাল একটা টানাপোড়েন তৈরি হয়। সো এখানে বেশ কিছু স্ট্র্যাটেজি কিন্তু তখন কাজ করে না। সো কোম্পানি যদি লিগেসি মাইন্ডশিপ নিয়ে যদি টার্গেট না দিয়ে ডেটা ড্রিভেন যে ভিত্তিকভাবে যদি টার্গেট দিত, তাহলে এটা কিন্তু খুব সহজে অ্যাচিভেবল হতো, পুরো টিম এটাকে ওন করতো, এবং দিন শেষে যখন সাকসেস আসতো সবাই মিলে এটা সেলিব্রেট করতো। লং রানে এটা খুব একটা সাস্টেনেবল একটা সলিউশন হতো। সেলস টার্গেট আর ব্র্যান্ড বিল্ডিং এর মধ্যে গ্যাপ। ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ ব্র্যান্ডিংটা হচ্ছে আপনার একটা কোম্পানির, আমরা যে ট্রাস্ট ফ্যাক্টরের কথা বলি, সে কেন ট্রাস্টওয়ার্দি, এই মেসেজটা সে মার্কেটে কনভে করে। তখন কি হয়, সেলস পার্সনদের মার্কেট অ্যাক্সেসটা অনেক ইজিয়ার হয়ে যায়। কিন্তু এইদিকে নজর না দিয়ে অনেক সময় আমরা দেখা যায় শুধুমাত্র আমরা সেল ফোকাসড হয়ে আমরা সেলস টিমকে প্রেশারাইজ করতে থাকি। তখন যেটা হয়, তার মার্কেট এক্সেসটা আমরা কিন্তু আসলে স্মুথ করে দিতে পারছি না। আমরা যদি ব্র্যান্ড বিল্ডিং এক্সারসাইজটাকে অনেক সময় অনেকে এটাকে এক্সপেন্স হিসাবে চিন্তা করে, বাট এটা কিন্তু লং টার্ম একটা কোম্পানির ইকুইটি তৈরি হয়। ব্র্যান্ড ইকুইটি যে কোম্পানি যত বেশি বাড়বে, তার কিন্তু সেলস টার্গেট অ্যাচিভমেন্টটা সহজ হবে। সো এখানে আনরিয়েলিস্টিক সেলস টার্গেট যদি দিয়ে দেওয়া হয় এবং সেখানে যদি ব্র্যান্ডকে ইগনোর করা হয়, তো এটা আরো বেশি আনঅ্যাচিভেবল হয়ে যায়। কোম্পানির ভবিষ্যৎ গঠনে লিডারশিপ ফ্রিডম। লিডারশিপের ফ্রিডমনেস, এটা অলওয়েজ ইট হ্যাজ এ ভেরি বিগ ইম্প্যাক্ট যে একটা কোম্পানির ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে। আপনি যদি প্রপার ওয়েতে মানুষকে বা ডাউনলাইনকে বা টপ লিডারশিপকে এমপাওয়ার্ড না করেন, ওনাকে যদি ডিসিশন মেক করার সেই ডেলিগেশন বা অথরিটি না দেন, তাহলে আসলে এটা কিন্তু দিন শেষে একটা মালিক পক্ষের উপরে কিন্তু প্রেশার চলে আসে। রিয়েল এস্টেটে আমি এর আগেও বলেছিলাম যে সাস্টেনেবিলিটি খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং হচ্ছে যে দক্ষ জনশক্তি। তা একজন সেলস লিডারশিপে যারা থাকেন, ওনাদের যদি সেই ফ্রিডমটা থাকে যে উনি দক্ষ জনশক্তি নিয়ে আসবেন এবং তাদের দক্ষতা বাড়ানোর জন্য যে ট্রেনিং যখন প্রয়োজন হবে, যে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট করে ট্রেনিং প্রয়োজন হবে, উনি ট্রেনিং অর্গানাইজ করতে পারবেন নিড দ্বিধায়, যেটা কোম্পানিকে আসলে দিন শেষে এই এমপ্লয়িগুলোকে HR রিসোর্স না, HR
ভেঞ্চার ক্যাপিটাল হিসাবে তাদেরকে টার্ন করবে, এই ধরনের ফ্রিডম একটা যদি লিডারশিপে থাকে তাহলে সেই কোম্পানি অবশ্যই সাস্টেনেবল হবে এবং খুব ইফেক্টিভ হবে। কালচার মডার্নাইজ করার জন্য কোম্পানি ওনার ও ম্যানেজমেন্ট টিমের পরামর্শ। আমি ওনার হলে আসলে রিয়েল এস্টেটে আমি আসলে কী করতে চাইতাম, আমি সবাই প্রথম করতে চাইতাম যে ইথিক্যাল লিডারশিপ প্র্যাকটিস এটাকে আমি টোটাল ফ্রেমওয়ার্কে ইকোসিস্টেমে নিয়ে আসতাম, যে এটা প্রতিটা আসপেক্টে আমার রিয়েল এস্টেট কোম্পানি যে দারোয়ান থেকে শুরু করে একেবারে হ্যান্ডওভার পর্যন্ত যে টোটাল যে জার্নিটা, এই জার্নির প্রতিটা টাচ পয়েন্টে কীভাবে ইথিক্যাল লিডারশিপের প্র্যাকটিস করা যায় এটাকে আমি প্র্যাকটিস করাতাম এবং ইনক্লুসিভ লিডারশিপকে আমি প্র্যাকটিস করাতাম। যেমন কর্পোরেট, আমরা অনেক সময় পলিটিক্সের কথা বলি, বাট এটা একটা নেগেটিভ টার্ম যে পলিটিক্স, এইটা না করে আমি যদি ইনক্লুসিভ লিডারশিপের প্র্যাকটিসটা করি অটোমেটিক্যালি কিন্তু ওই জিনিসটা চলে যায়। সো আর যেটা হচ্ছে ফাইনালি যেটা হিউম্যান রিসোর্সকে, যে এমপ্লয়কে এখন যেটা মডার্ন যুগে হিউম্যান ক্যাপিটাল হিসেবে কনসিডার করা, তাহলে কিন্তু একটা খুবই সাস্টেনেবল ইফেক্টিভ একটা ইন্ডাস্ট্রি, একটা কোম্পানি, এবং এরকম যদি অনেকগুলো কোম্পানি হয় তার মানে তখন একটা খুব ভালো একটা ফ্রুটফুল একটা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি গড়ে উঠবে আমি মনে করি।